সবাই শুনতে পাচ্ছ আশা করি। হ্যাঁ স্যার। আচ্ছা, এই স্লাইডটি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, তোমরা সবাই মিউট রাখবে যখন প্রয়োজন হবে, আর মিউট করে কথা বলবে। তোমাদের এই কোর্সটি অর্থাৎ এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স প্রথম সেমিস্টারে ছিল এবং এবারে থার্ড সেমিস্টারে রয়েছে। এই যে কমিউনিকেটিভ ইংলিশ 2, এটা পরবর্তী যে অংশটাতে আসবো তা মেনলি হচ্ছে সিলেবাসটা নিয়ে। তো মোট 4টি ইউনিট রয়েছে। সেই 4টি ইউনিটটি যদি আমি ভিউয়ের সিলেবাসে যাই, আশা করি দেখতে পাচ্ছ যে এখানে রাইটিং স্কিলের উপরে মোট 4টি ইউনিট আছে: বেসিক্স, টাইপস, লেটার, রিপোর্ট, নোটিস। এবারে তৃতীয়টিতে রয়েছে টাইপস, কাটলমেন্ট, করেসপন্ডেন্স, আদার্স, এবং চতুর্থ রয়েছে রিমেডিয়াল গ্রামার। এবারে বইটাতে এই যে তোমাদের যে টপিকগুলো রয়েছে, এ দেখতে পাচ্ছ যে বেসিক, এই যে প্রথম পার্টটা, এখানে সিলেবাসে একটু আলাদা মানে ওটাকে বিস্তৃত করে দেওয়া রয়েছে, আরও কিছু দেওয়া রয়েছে। লেটারেও তেমন করে, কার্টেলমেন্ট, করেসপন্ডেন্স এবং আদার্সেও দেখবে কিছু ডিটেইলি কিছু এক্সট্রা অ্যাড করা রয়েছে। দেখো তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে যে এই যে কার্টেলমেন্টে মাত্র এই 3টি পয়েন্ট দেওয়া রয়েছে, কিন্তু এখানে বইটাতে আরও কিছু বিস্তৃত করে দেওয়া রয়েছে। এই যে অংশটা, এই যে পার্টিকুলারলি। ওকে, তো মোদ্দা কথা, সিলেবাস ভিত্তিক আমাদের কিন্তু পড়াশোনা করতে হবে। এবারে আসি মূল ফাইনাল পরীক্ষায়। পরীক্ষা কত মার্কের পরীক্ষা তোমরা সবাই জানো, 50 মার্কের পরীক্ষা। এবং তার কোয়েশ্চেন প্যাটার্নটা আশা করি তোমাদের সামনে রয়েছে, দেখাচ্ছি। এই যে কোয়েশ্চেন প্যাটার্ন, এই অংশটা লং কোয়েশ্চেন থাকবে 10x1, মানে একটা প্রশ্ন করতে হবে আউট অফ 2। দুটো প্রশ্ন থাকবে, একটা প্রশ্নের উত্তর করতে হবে। সেমি লং, যেটা থাকবে 5 মার্কের প্রশ্ন, টোটাল 4টি কোশ্চেন উত্তর দিতে হবে আউট অফ 6। 6টা প্রশ্ন থাকবে, তার মধ্যে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। এবং 10টি অবজেক্টিভ কোশ্চেন থাকবে। 15টি প্রশ্নের মধ্যে প্রত্যেকটি মার্কস হচ্ছে 1 করে। তাহলে 10 একে 10, 5 4 20, 20 10 30, এবং লং প্রশ্ন একটি 10, 40 মার্ক। 40 মার্কের থিওরি পরীক্ষা। ওকে, বাকি থাকলো 10 মার্কস। 10 মার্কসের মধ্যে 5 মার্ক হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, এবং বাকি 5 মার্ক হচ্ছে তোমার অ্যাটেন্ডেন্স। তোমাদের যে অ্যাটেন্ডেন্স, তোমরা যে যার রেসপেক্টিভ মেজর এবং ইলেকটিভে ক্লাস করেছো সেই অনুযায়ী 5-এর উপর মার্কস দেওয়া হবে। আর 5 মার্কের ইন্টারনাল পরীক্ষা হবে। ইন্টারনাল পরীক্ষাটি 5 মার্কের পরীক্ষা, মাত্র 5টি প্রশ্ন করতে হবে, এমসিকিউ প্যাটার্নে হবে, 4টি অপশান থাকবে, টিক মারতে হবে, এবং 8টি প্রশ্ন থাকবে।
8টি প্রশ্নের মধ্যে 5টি প্রশ্ন করতে হবে, 10 মিনিটের মাত্র পরীক্ষা। আশা করি অসুবিধা হবে না কারোরই। তো এই মোদ্দা কথা, ইন্টারনাল বা ক্লাস অ্যাটেন্ডেন্স থেকে 10 মার্ক থেকে আমাদের মূল চিন্তার বিষয় নয়। চিন্তার বিষয় হচ্ছে এই 40 মার্ক, এই যে 10 মার্কের 1টি, 5 মার্কের 4টি এবং 10টি অবজেক্টিভ প্রশ্ন, এবং সেই 10টি প্রশ্ন 15টির মধ্যে করতে হবে। এবারে এই 10টি অবজেক্টিভ প্রশ্ন গতবার প্রথমবার পরীক্ষা হয়েছে এনইপির আন্ডারে, মানে বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে, এবং সেখানে দেখা গেছে এই 10টি প্রশ্ন মানে এই যে করতে হবে 15টির মধ্যে, 15টি প্রশ্নই এসেছিল 4র্থ ইউনিট থেকে, অর্থাৎ রিমিডিয়াল গ্রামার থেকে। সো এটা একটা বড় একটা মানে যারা গ্রামাটিক্যালি সাউন্ড নও তাদের ক্ষেত্রে খুবই টাফ চ্যালেঞ্জিং বিষয়, কারণ 15টি প্রশ্ন থাকবে গ্রামার থেকে, 10টি করতে হবে। এটা লাস্ট ইয়ারের কোয়েশ্চেন অনুযায়ী বলছি। যদি এবছর যদি 1 মার্কের মধ্যে মানে এই 10টি প্রশ্নের মধ্যে বা 15টি প্রশ্নের মধ্যে বাকি 3টে ইউনিট থেকে যদি ইনক্লুড করায় সেটা আলাদা বিষয়, এই যে 3টে ইউনিট থেকে যদি ইনক্লুড করায় আলাদা বিষয়, বাট সাধারণত একটা প্যাটার্নটাকে ফলো করা হয়, তাই অনুমান করা যাচ্ছে এবারেও তোমাদের এই রিমেডিয়াল গ্রামার পোর্শন থেকে তোমাদের থাকবে প্রশ্ন। আশা করি ক্লিয়ার, বোঝা গেছে। 1 মার্কের প্রশ্ন কোথা থেকে আসবে আশা করি ক্লিয়ার করতে পেরেছি। 10টি প্রশ্ন করতে হবে, বেশ ভেরি গুড। বাকি থাকলো এই 3টে ইউনিট থেকে আমাদের 5 মার্কের জন্য এবং 10 মার্কের জন্য। এবারে বিষয়টা হচ্ছে, চলে আসবো সরাসরি বইটাতে। এখানে যদি এই বইটার তোমরা কন্টেন্ট দেখো, আমি একটু জুম ইন করছি, জুম আউট করছি দাদা, 1 থেকে 19 পেজ প্রথম ইউনিট বেসিক যে পয়েন্টটা ছিল রাইটিং স্কিল নিয়ে সেগুলো নিয়ে রয়েছে। 20 থেকে 45 মেনলি রয়েছে লেটার রাইটিং, রিপোর্ট এবং নোটিশ, যেটা তোমাদের সেকেন্ড ইউনিট রয়েছে। এবং থার্ড ইউনিট বা থার্ড টাইপস 46 থেকে 86, এটা হচ্ছে কাটলমেন্ট, করেসপন্ডেন্স এবং আদার্স। লক্ষ্য করা গেছে তোমাদের এই যদি সিলেবাসটাকে লক্ষ্য করে দেখো, অধিকাংশটাই হচ্ছে রাইটিং স্কিল বেসড, অর্থাৎ মোদ্দা কথা একটা কোয়েশ্চেন থাকবে, বলবে যে সাপোজ ইউ আর এ মেম্বার অফ এ ক্লাব অ্যান্ড ইউ অর্গানাইজড এ ব্লাড ডোনেশন ক্যাম্প, এবারে সেটা নিয়ে একটা রিপোর্ট লিখো, ঠিক আছে। বা তুমি একটা স্টুডেন্ট এবং তোমার কাছে তুমি একটা অ্যাডভার্টাইজমেন্ট নিউজ পেপারে দেখেছো, এবং সেই নিউজ পেপারের অ্যাডভার্টাইজমেন্টটা দেখে তোমাকে ওখানে বলেছে বায়োডাটা জমা দিতে হবে এবং একটা অ্যাপ্লিকেশন লেটার লিখতে হবে। তো এবারে অ্যাপ্লিকেশন লেটার, জব অ্যাপ্লিকেশন লেটার, এটা একটা টাইপ অফ লেটার। এবারে তুমি একটা কোম্পানিতে কাজ করো বা কোনো সরকারি দপ্তরে কাজ করো এবং সেখানে তুমি 2 দিনের জন্য ছুটি নিতে চাইছো, তা লিভ অ্যাপ্লিকেশন। এবারে তুমি কোনো কাজে তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব কাজটা সম্পন্ন করতে পারোনি, সেই নিয়ে তুমি তোমার ম্যানেজার, প্রিন্সিপাল যাই হোক না কেন তার কাছে তুমি লেটার অফ অ্যাপোলজি লিখছো। তো টাইপস অফ লেটার এখানে বিভিন্ন রকমের হয়ে থাকে। এই বিষয়টা আমার মনে হয় না যে মুখস্থ করে তোমরা করতে পারবে, এটার জন্য লিখতে হবে। বিষয়টা হচ্ছে লেখাটা কিন্তু এখানে নিজের ভাষায় হতে হবে। এবং কেন নিজের ভাষায় হতে হবে? কারণ পার্টিকুলার কোন লেটারটি আসবে তুমিও জানো না, আমিও জানি না।
তাই লেটার রাইটিং ক্ষেত্রে সেটা ফর্মাল হোক, ইনফর্মাল হোক, বিজনেস হোক, অথরাইজেশন হোক, অ্যাপোলজি হোক, প্রপোজাল বা এগ্রিমেন্ট, যাই হোক না কেন এই চিঠিটা তোমাকেই লিখতে হবে। তাই আমি কি করতে পারি, এখানে তোমাদের সুবিধার্থে এই রকম কিছু টাইপ লেটার তোমাদের কিন্তু আমি দিয়েছি। আমি যাবো সেসব বিষয়ে। আমি কোন কোন বিষয়টা রাইটিং স্কিল বেসড সেটা আমি বোঝানোর জন্য একটা বললাম। আমি এক একটা করে ইউনিট আসছি। প্রথম ইউনিট অর্থাৎ বেসিক্স অফ রাইটিং স্কিলস, এই ইউনিটটি কিন্তু খুবই অল্প স্বল্প প্রশ্নটাকে ছোঁবে। এই ইউনিট থেকে মোদ্দা কথা 5 মার্কের প্রশ্ন পেতে পারো বা নাও পেতে পারো। এই ইউনিটটা কিন্তু একেবারে বেসিক নিয়ে, তাই আমি সরাসরি চলে আসছি প্রথম ইউনিটে। যেমন এই যে ডিফাইন্ড রাইটিং স্কিলস, এই রাইটিং স্কিলস কাকে বলে বা রাইটিং স্কিল কি কি, এরকম প্রশ্ন একটা বেসিক প্রশ্ন দিতে পারে 5-এর ক্ষেত্রে। তো সেই 5-এর ক্ষেত্রে রাইটিং স্কিল কাকে বলেছে, তার মানে শুধু রাইটিং স্কিল কাকে বললে হবে না, রাইটিং স্কিল কাকে বলে লিখতে হবে, তার সাথে টাইপস অফ রাইটিং স্কিল বলতে হবে, এবং এই রাইটিং স্কিলের ইম্পর্টেন্স এগুলো কিছু ঢুকাতে হবে। ঠিক আছে, তাই তোমরা প্রথম প্রশ্ন হিসাবে দাগ মারতে পারো রাইটিং স্কিলস এবং টাইপস অফ রাইটিং স্কিলস। এটা আমি বলবো লেস ইম্পর্টেন্ট। ওকে, লেস ইম্পর্টেন্ট, জাস্ট মাথায় রাখো। এবারে হতে পারে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে হোয়াট ইজ ক্রিয়েটিভ রাইটিং, হোয়াট ইজ টেকনিক্যাল রাইটিং, হোয়াট ইজ অ্যাকাডেমিক রাইটিং, এইরকম কিন্তু প্রশ্ন দিতে পারে। তার কারণ হচ্ছে 10টি শর্ট প্রশ্ন আসবে এবং সেখানে কিন্তু গতবার করেছিল সবটাই গ্রামার দিয়েছিল। এবারে হতেও পারে যে এই রকম কিন্তু 1 লাইন কোয়েশ্চেন দিতেও পারে। ওকে, তো সেই অর্থে 1 মার্কের জন্য এগুলো কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়। এই যে হোয়াট ইজ ন্যারেটিভ রাইটিং, হোয়াট ইজ এক্সপোজিটরি রাইটিং, বোঝা গেছে? তাই এই ক্ষেত্রে আমি বলবো যে রাইটিং স্কিলস কাকে বলে, রাইটিং স্কিলের টাইপগুলো জেনে নেওয়া খুবই খুবই দরকার। তোমাদের সুবিধার্থে এই বইটাতে বাংলা এবং ইংরেজি দুটো করে রয়েছে, যাতে বুঝতে অসুবিধা না হয়, সেলফ স্টাডি করতে পারো। চলে আসবো নেক্সট রয়েছে হোয়াট ইজ মাদার টাং। মাদার টাং আমার মনে হয় না রাইটিং স্কিলে তোমাদের লেভেলে এই প্রশ্নটা দেবে। রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বা আঞ্চলিক ভাষা কাকে বলে, এটাও আমার মনে হয় না খুব একটা ইম্পর্টেন্ট তোমাদের ক্ষেত্রে, তবে জানতে হবে তাই জন্য দেওয়া রয়েছে। মাদার ল্যাঙ্গুয়েজ এবং রিজিওনাল ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য আমি বলবো না এটাও করতে, এটাও তোমরা স্কিপ করতে পারো। এবারে স্পিচ কি, মানে ভাষণটা কি, এটা 2 মার্কের বা 1 মার্কের প্রশ্নের জন্য হতে পারতো, বাট আমি বলবো লেস ইম্পর্টেন্ট, না করতেও পারো। এবারে চলে আসবো স্পিচ এবং রাইটিংয়ের মধ্যে পার্থক্য, এটা দেখে নিতে পারো, এটা দাগ মারবে। স্পিচ এবং রাইটিংয়ের মধ্যে কি পার্থক্য, এটা প্রশ্ন দিতে পারে। তাই এই প্রশ্নটা সেকেন্ড প্রশ্ন আমি বললাম যেটা দেখতে পারো। নাও চলে আসবো পরবর্তী অংশে। হোয়াই ডু পিপল ফেস ডিফিকাল্টিজ স্পিকিং ইন ইংলিশ হোয়েন দেয়ার মাদার অর রিজিওনাল ল্যাঙ্গুয়েজ ইজ ডিফারেন্ট। যখন মানুষ ইংরেজিতে কথা বলার সময় যাদের মাতৃভাষা এবং আঞ্চলিক ভাষা আলাদা, তারা কেন সমস্যায় পড়ে। তো এটা না খানিকটা মানে মৌখিক টাইপের প্রশ্ন হয়ে যাচ্ছে, মানে এটা আমার মনে হয় না তোমাদেরও ক্ষেত্রে পরীক্ষার কেন্দ্রীভূত দিক থেকে অতটা ইম্পর্টেন্ট হবে বলে। ওকে, এটা নাও বলবো। এবারে এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ, ডিস্টিংক্ট ফিচার্স অফ গুড রাইটিং, ভালো রাইটিংয়ের কি কি বৈশিষ্ট্য হতে পারে, এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে পারে। হোয়াট আর দ্য ডিস্টিংক্ট ফিচার্স অফ গুড রাইটিং, থার্ড প্রশ্ন এই ইউনিট থেকে। যেমন ক্ল্যারিটি, স্পষ্ট হতে হবে, স্ট্রাকচার, সুন্দর করে গাঠনিক একটা স্ট্রাকচার থাকবে, গ্রামার সিনট্যাক্স সঠিক করতে হবে, ভোকাবুলারি সঠিক হবে, টোন যেন অবভিয়াসলি মেনটেন করা হয়, ফর্মাল হোক বা ইনফর্মাল হোক, স্টাইল, পারপাস, এগুলো সব থাকবে। এবারে নেক্সট বলছে হোয়াট আর দ্য বেনিফিটস অফ হ্যাভিং গুড রাইটিং স্কিলস। গুড রাইটিং স্কিল মানে ভালো রাইটিং স্কিল থাকলে কি কি সুবিধা হতে পারে, এটাও
প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাট ইন রেসপেক্ট অফ এক্সাম আমি বলতে পারি না অতটা ইম্পর্টেন্ট, তো দেখে রাখতে পারো। এবারে হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট, স্পিচ অর রাইটিং, কোনটা বেশি দরকারি, স্পিচ না রাইটিং? এই প্রশ্নটা একটু ক্রিটিক্যাল, একটু জটিল। তোমাদের লেভেলে আশা করি এই প্রশ্নটা দেবে না, তোমাদের এই ইউজির প্রশ্নের ক্ষেত্র দেখে মাথায় রেখে। তাই আমার মনে হচ্ছে যে তোমরা প্রারম্ভিক লেভেলে রয়েছো, কারণ প্রথমবার এনইপিতে একটা ব্যাচ গেছে, তোমরা সেকেন্ড ব্যাচ, তোমাদের ক্ষেত্রে এত ক্রিটিক্যাল প্রশ্নে যাবে না, হয়তো ভবিষ্যতে কিন্তু এই প্রশ্নটা ইম্পর্টেন্ট হতে পারে। চলে আসবো, মেনশন দ্য রাইটিং ফিচার্স দ্যাট ক্যান বি লার্নড বাই প্র্যাকটিসিং অ্যান্ড বাই বার্থ। এটা দিতে পারে, তবুও আমি বলবো যে অতটা নয়। যারা মোটামুটি দেখছো অবশ্যই দেখে রাখবে। বলছে যে কোন কোন লেখার ক্ষমতা আমরা জন্ম থেকে পেয়ে যাই, আর কিছু কিছু আমরা কিন্তু অভ্যাস অর্থাৎ অনুশীলন করে করে পাই, রয়েছে, এগুলো দেখবে। হাউ রাইটিং স্কিল ডিস্টিংগুইশ ম্যান টু অ্যাচিভ প্রমিনেন্স, অতটা ইম্পর্টেন্ট নয়, যাচ্ছে না। এবারে চলে আসবো, হোয়াট ইজ ফর্মাল রাইটিং, ফর্মাল রাইটিং কাকে বলে? এটা কিন্তু আমার মনে হয় না যে প্রশ্ন আকারে পাবে, হয়তো ফর্মাল রাইটিং, লেটার রাইটিং হতে পারে, যাই হতে পারে, সেগুলো ওই কারে চিঠির আকারে বা কোনো একটা সিচুয়েশান দেবে এবং সেখানে লিখতে হবে। তবুও ফর্মাল রাইটিং এবং ইনফর্মাল রাইটিং কাকে বলে এটা ভালো করে মনে রাখার জন্য যদি পার্থক্য করে নিতে পারো একটা, তাহলে বেটার। আমি দেখব যদি কোথাও এখানে ফর্মাল রাইটিং বা ইনফর্মাল রাইটিংয়ের পার্থক্য দেওয়া আছে কিনা। এই যে এই পার্টিকুলার প্রশ্নটা তোমরা করতে পারো, পেজ নাম্বার 12তে চলে আসো। এই প্রশ্নটা করলে আশা করি মোটামুটি গ্যাপটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখান থেকে এই ফর্মাল রাইটিং এবং ইনফর্মাল রাইটিং পেজ নাম্বার 12 থেকে পাবে। নাও, বেনিফিটস অফ ফর্মাল রাইটিং, বেনিফিটস অফ ইনফর্মাল রাইটিং, এটাও সেই কিন্তু পার্থক্য থেকে কভার করে নিতে পারবে, তাই এটাকেও আমি দিলাম না, পড়তে আমি বলছি না। এবারে হোয়াট আর দ্য স্টেপস অফ গুড রাইটিং, ভালো লেখার কি কি ধাপ হতে পারে? এটা কিন্তু 10 মার্কের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হয়ে যায়। 10 মার্কের প্রশ্নের ক্ষেত্রে হোয়াট আর দ্য কি স্টেপস অফ গুড রাইটিং প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যাবে, তাই এই প্রশ্নটাকে একটু মাথায় রেখো। এর প্রথম ধাপ হচ্ছে প্রি রাইটিং, দ্বিতীয় ধাপ হচ্ছে ড্রাফটিং, তৃতীয় হচ্ছে রিভাইজিং, চতুর্থ হচ্ছে এডিটিং, পঞ্চম হচ্ছে পাবলিশিং, ষষ্ঠ হচ্ছে রিভিউইং। তো এই লেখার প্রক্রিয়ার মূল ধাপগুলি সবগুলো বাংলায় ও দেওয়া রয়েছে, আমার মনে হয় না বুঝতে খুব একটা অসুবিধে হবে। পেজ নাম্বার কত গেল, এটা 16তে শুরু হয়েছে। এই প্রশ্নটা কিন্তু 10 মার্কের জন্য ইম্পর্ট্যান্ট। নাও চলে আসি পরবর্তী ইউনিট, সেকেন্ড ইউনিটটাতে, অর্থাৎ যেটা মূলত মুখস্থের কিছু নেই, লিখতে হবে রাইটিং স্কিল নিয়ে। সো প্রথমে আছি হোয়াট ইজ লেটার রাইটিং, এগুলো দরকার নেই, বোঝানোর জন্য লেখা রয়েছে এখানে। হোয়াট ইজ চিঠি লেখা কি, হোয়াট আর দ্য মেইন টাইপস অফ লেটার, এগুলো আমি কিন্তু জানার জন্য দিয়েছি, বাট ইন রিয়ালিটি তোমরা কিন্তু পরীক্ষায় প্রশ্ন উত্তর কোড লিখবে, তার জন্যে প্রিপেয়ার হতে হবে। তো আমি এখানে দেখো গিভ এ ভেরিয়াস পার্টস অফ লেটার অ্যান্ড দ্য রাইটিং অ্যান্ড দ্য মিনিং। একটা চিঠির বিভিন্ন পার্ট থাকে, সেগুলো এখানে বোঝার জন্য দিয়েছি। একটা হচ্ছে হেডিং পার্ট আর রিটার্ন অ্যাড্রেস, মানে যে লিখছে এবং যার কাছে চিঠি যাচ্ছে। তো যেটা উপরে লেখা হচ্ছে হেডিং পার্ট, মেনলি যার কাছ থেকে পাঠানো হয়। তো এক্সাম্পল স্বরূপ এখানে আমি একটা দিয়েছি, আর যাকে পাঠানো হচ্ছে অর্থাৎ ইনসাইড অ্যাড্রেস, আমি এখানে একটা অ্যাড্রেস দিয়েছি। তারপর আমরা স্যালুটেশন লিখি, যেমন হচ্ছে ডেয়ার লিখি, হ্যালো লিখি, রেসপেক্টেড স্যার লিখি, এগুলো। বডি অফ দ্য লেটার, মেন চিঠির মেন পার্ট, এরকম লেখা শুরু করি। আই হোপ দিস লেটার ফাইন্ডস ইউ ওয়েল, আই এম রাইটিং টু ইনফর্ম ইউ অ্যাবাউট ডট ডট করে আমরা লেখা চলি।
এবারে একেবারে শেষের দিকে কমপ্লিমেন্টেড একটা লেখালেখি, সিনসিয়ারলি, ইয়োর্স ফেথফুলি, বেস্ট রিগার্ডস, টেক কেয়ার, এগুলো সব দিয়ে আমরা সিগনেচার করে শেষ করি। সিগনেচার হচ্ছে কোথাও হ্যান্ড রিটেন হতে পারে, কোথাও আবার হতে পারে ডিজিটাল সিগনেচার। এছাড়া থাকে এনক্লোজার। অনেক সময় কি হয়, আমরা অ্যাপ্লিকেশন লেটার লিখছি, তার সাথে ধরো ডাক্তারি সার্টিফিকেটটা জুড়ে দিচ্ছি, তখন এরকমভাবে লিখতে হয় এনক্লোজার 1, একে আছে ডক্টর সার্টিফিকেট, 2 আছে আমি হয়তো মানে কোনো আমার সার্জারি হয়েছে, সেই সার্জারির বেশ কিছু ডকুমেন্টস দিয়ে দিয়েছি এগুলো। এছাড়া পোস্টস্ক্রিপ্ট, ডোন্ট ফরগেট টু ব্রিং দ্য বুক উই টকড অ্যাবাউট, এটা সাধারণত ওই এনবি এক্সট্রা রাইটিংয়ের জন্য আমরা লাস্টে লিখে থাকি, বিশেষ কিছু ইম্পর্টেন্ট দেওয়ার জন্য। তো মোটামুটি চিঠির এরকম ভাগ থাকে, পার্টগুলো থাকে। এবারে যেমন তোমাদের দেখিয়েছিলাম যে যেটা লেটার বিভিন্ন রকম হয়, ফর্মাল লেটার হয়, ইনফর্মাল বিজনেস লেটার অনেক। তো এখানে আমি কমন একটা এক্সাম্পল দিয়েছি। ধরো ফর্মাল লেটারে আমি এখানে একটা জব অ্যাপ্লিকেশন রিলেটেড একটা, এই যে অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ এ মার্কেটিং ম্যানেজার। সো এরকম একটা চিঠি যদি প্রশ্ন আসে যে এরকম মার্কেটিং ম্যানেজারের জন্য একটা অ্যাপ্লিকেশন একটা বেরিয়েছে, তুমি সেখানে অ্যাপ্লিকেশনটা লিখছো। দেখো আমি যে পাঠাচ্ছি আমার অ্যাড্রেস আছে, সেন্ডার্স অ্যাড্রেস, তারপরে দেখো রেসিপিয়েন্ট যাকে পাঠাচ্ছি তার অ্যাড্রেস, তারপরে সাবজেক্ট পার্ট, তারপরে স্যালুটেশন পার্ট, বডি পার্ট, তারপরে সিনসিয়ারলি আমার নাম লেখা আছে। মানে আমি যে চিঠি লিখছি এটা গেল ফর্মাল লেটার বা আনুষ্ঠানিক চিঠি। এবারে আসবো ইনফর্মাল লেটার, যেখানে আমরা এখানে এই দেখতে পাচ্ছ বন্ধুকে লেখা, ফ্যামিলি মেম্বার, যেমন এখানে আমি এই অ্যাড্রেসে চিঠিটা পাঠাচ্ছি, 123 গ্রিন স্ট্রিট, এই অ্যাড্রেসে আমার বন্ধুকে পাঠাচ্ছি। এখানেও তোমার অ্যাড্রেস হবে, মানে আমার অ্যাড্রেস হবে অবশ্যই, আমি এখানে অ্যাড্রেসটা লিখিনি, এটা অ্যাড করবো অবশ্যই। বারবার আমি আর আমার অ্যাড্রেসটা লিখবো না বলে আমি বাদ দিয়েছি সেটা, কিন্তু তোমরা কিন্তু লিখবে ওটা। এটা তার বন্ধুর অ্যাড্রেস, এখানে ডিআর দিয়ে সম্বোধিত হবে। এখানে সাবজেক্ট দেওয়ার কিছুই নেই, কারণ এটা ইনফর্মাল লেটার, তাই এরকমভাবে লেখা হয়েছে বেস্ট উইসেস বা বেস্ট লিখে। এবার আমার নামটাও শর্ট ফর্ম, এখানে যেহেতু বন্ধুর মধ্যে লেখা ইনফর্মালি লিখছি। এবার আছে বিজনেস লেটার। বিজনেস লেটারে কিন্তু 1 সেকেন্ড দুটো অ্যাড্রেস হবে এখানে দেওয়া রয়েছে, এখানে সাবজেক্টও থাকবে। যেমন ধরো এই যে আমি কয়েকটা ল্যাপটপ অর্ডার দিয়েছিলাম, সেই ল্যাপটপটা অর্ডার দিতে চাইছি 50টার মতো, তো সেটা তাদের সঠিকভাবে আছে কি না, তারা সার্ভিস দেয় কি না, এইসব নিয়ে এনকোয়ারি করছি, অনুসন্ধান করছি। তো এই যে আমার অ্যাড্রেস রয়েছে, যাকে পাঠিয়েছি যে কোম্পানিতে তার অ্যাড্রেস রয়েছে, ডিআর স্যার ম্যাডাম করে বডি রয়েছে, শেষে সিনসিয়ারলি আমি যেরকম চলছি। তো এই গেল লেখা বিজনেস লেটার। ঠিক একরকম করে অথরাইজেশন লেটার কেমন হয়, একটা এক্সাম্পল দিয়েছি, এইরকম টাইপের থাকবে যে হুবহু একই প্রশ্ন চলে আসবে এটা আশা করবো না বা এটা প্রত্যাশা করবো না। ঠিক আছে, প্রত্যেকটা টাইপ কেমন হয় আমি কিন্তু দিয়েছি। এই যে অ্যাপোলজি লেটার, ক্ষমা চাওয়ার চিঠি, দুঃখ প্রকাশ চিঠি, এগুলো রয়েছে। প্রপোজাল লেটার, এই যে প্রস্তাবনাপত্র রয়েছে। লেটার অফ এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট নিয়েও রয়েছে লেটার। এবার আসবো সেকেন্ড পার্টে, সেকেন্ড ইউনিট, রিপোর্ট রাইটিং। এই রিপোর্ট রাইটিংয়ে 1 সেকেন্ড জানার জন্য রিপোর্ট রাইটিং কাকে বলে, অবজেক্টিভস, এগুলো সব দেওয়া রয়েছে। এবারে আমি প্রথমে এক একটা করে আসি। ফর্মাল রিপোর্ট, ফর্মাল রিপোর্ট মানে অবভিয়াসলি কোনো না কোনো একটা অফিসিয়াল বিষয় নিয়ে হবে। তো আমরা রিপোর্ট কেমন লিখি, অবভিয়াসলি প্রথমে থাকবে টাইটেল, টাইটেল থাকবে এই যে দেখতে পাচ্ছ, তারপরে বাম দিকে একটা প্লেস থাকে, তারপরে ডেট থাকে এবং বাকিটা লেখা হয়, এবং সবশেষে তোমার নাম থাকবে যদি তুমি লেখো, বা বাইয়ে স্টাফ রিপোর্টার লেখা হয়ে থাকে। এবারে এই চিঠির মধ্যে যে পার্টগুলো থাকে সেগুলো কিন্তু কখনো এরকম প্যারা করে লিখবে না, এটা বোঝানোর সুবিধার্থে একটা রিপোর্টের মধ্যে ইন্ট্রোডাকশান থাকবে, কি করে তার ওভারভিউ দিতে হবে, তারপরে তার বিভিন্ন রকম তার সেক্টর, ব্যাংকিং, যেটু এই জিনিসটা নিয়ে হচ্ছে, অ্যানুয়াল রিপোর্ট অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ে হচ্ছে, তাই তা অনুযায়ী সেরকম তার পয়েন্টগুলো করা রয়েছে। কিন্তু তোমরা পরীক্ষায় কিন্তু এরকম পয়েন্ট পয়েন্ট করে লিখবে না, কারণ একটা রিপোর্ট লিখতে গেলে কোন কোন পয়েন্টটাকে ইনক্লুড করাতে হবে সেটা একটা এখানে বোঝানোর জন্য করা হয়েছে। এবারে ফর্মাল গেল। ইনফর্মাল হচ্ছে যেমন এই যে ইন্টারনাল টিম আপডেট অন স্বচ্ছ ভারত মিশন।
স্বচ্ছ ভারত মিশনের প্রোগ্রেস রিপোর্ট লিখতে বলেছে। তো আমি লিখছি এরকম করে, এই যে প্রোগ্রেস রিপোর্ট অন স্বচ্ছ ভারত মিশন, এই যে এখানে প্লেস হবে, 1 সেকেন্ড ডেট হবে, তারপরে এরকম লেখা থাকবে, একবারে কন্টিনিউয়াসলি চলবে। এখানে সেরকম একরকম ইন্ট্রোডাকশনে কী লেখা যেতে পারে বলা হয়েছে, প্রোগ্রেস কী হয়েছে, এই এটা করতে গিয়ে কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া হয়েছিল, ফিউচার কী কী দেওয়া হবে, কনক্লুশনে কী বলা হবে, এগুলো সব কিন্তু একটা প্যারাগ্রাফে, এগুলো সব পার্ট পার্ট করে করবে না। বিজনেস রিপোর্ট নিয়ে রয়েছে এখানে, যেমন দ্য রাইজ অফ ইন্ডিয়ান ই কমার্স এর 2023 বিজনেস রিপোর্ট। তো 2025 হতে পারে, 2026 হতে পারে, দিতেই পারে, যে কোনো একটা হতে পারে। এই প্রশ্নটি থাকবে তখন মানে নেই। এই যেমন ইসরো চন্দ্রায়ন মিশন 3, এটা নিয়ে টেকনিক্যাল রিপোর্ট একটা। নেক্সট অডিট রিপোর্ট, তো একটা জায়গায় তাদের খরচপাতির হিসাব, অডিট রিপোর্ট অন MGNREGA ইমপ্লিমেন্টেশন ইন উত্তরপ্রদেশ। এই যে ন্যাশনাল মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, এইটা নিয়ে 1 সেকেন্ড তার ইন্ট্রোডাকশন থাকবে, কি ফাইন্ডিংস থাকবে, রেকমেন্ডেশন কী কী হয়েছে, এগুলো সব একটা প্যারাগ্রাফে হবে। এগুলো সব হলো রিপোর্টে। এবার আসবো নোটিস রাইটিং। নোটিস রাইটিং 1 সেকেন্ড কাকে বলে, হ্যান ত্যান বৈশিষ্ট্য এগুলো দেওয়া রয়েছে, কিচ্ছু আসবে না পরীক্ষা, এগুলো আসবে টাইপে কেমন, যেমন হচ্ছে ইভেন্ট নোটিস, কোনো ইভেন্টের বিষয়ে ঘটে, ধরো মনে করো আমাদের কলেজে একটা অ্যানুয়াল ফাংশন হবে, বা এই রিসেন্টলি তোমাদের একটা নোটিস আমি সার্ভ করেছিলাম আমাদের থেকে, যে NSS এর উইন্টার ক্যাম্প হচ্ছে, যারা উইন্টার ক্যাম্পে থাকতে চাও তোমরা নাম এন্ট্রি করবে। তো এই যে এগুলো হচ্ছে একটা ইভেন্ট। যেমন এখানে দেখো ডেটটা, নোটিস লেখা হয়েছে, প্রথমে বড় একটা নোটিস লেখা রাখা হয়, নোটিস, এবার তারপরে ডেট থাকে, সাবজেক্ট অনেক সময় থাকে, নাও থাকতে পারে, সাবজেক্ট কথাটি লেখা নাও থাকতে পারে, ডাইরেক্ট এই মাঝখানে অ্যানুয়াল স্পোর্টস ডে, আর ডান দিকে এই জায়গায় ডেট থাকে, এবং পুরো এরকম করে লেখা হয়ে থাকে, অল দ্য স্টুডেন্টস থেকে ডট 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 করে লিখে এখানে স্কুল দেওয়া হয়েছে, কারণ এরকম করে, কারণ যাতে করে ট্রান্সপারেন্সি থাকে, কোনো স্কুলের নাম না লেখা হয়ে থাকে। এবারে এখানে লাস্টের সিগনেচার অফ দ্য প্রিন্সিপাল থাকে, ঠিক আছে, এখানে ডান দিকে হয়ে থাকে, বাম দিকে হয়ে থাকে, যেখানে করতে পারো। এবার প্রিন্সিপাল গেল, ধরো ওখানে থাকে, ধরুন একটা ক্লাব, এটা সেক্রেটারি হতে পারে, প্রেসিডেন্ট হতে পারে। তো এটা যেহেতু ইভেন্ট নিয়ে, তাই এটা একটা কলেজের থেকে বা স্কুল থেকে বলা হয়েছে। এবার এটা গেল পাবলিক নোটিশ, যেমন হচ্ছে ধরো আমাদের এগরাতে সাময়িকভাবে রবিবার সকাল 8টা থেকে 10টা অবধি ওয়াটার সাপ্লাই বন্ধ থাকবে, তার কারণ হচ্ছে ওয়াটার পাম্পের কিছু রিকভারি কাজ হবে। একরকমভাবে পাবলিক নোটিশ, এই যে পাবলিক নোটিশ, পাবলিক কথাটা লিখতে পারো, নাও লিখতে পারো, শুধুমাত্র নোটিশ লিখলেই হবে। কিন্তু 1 সেকেন্ড ডেট থাকবে, টাইটেল থাকবে, পুরো লেখা থাকবে। দেখো এখানে দেখো কার সিগনেচার আছে, মিউনিসিপ্যাল কর্পোরেশন, কারণ তিনি সেখানকার হেড, তিনি নোটিশটা করছে। এবার দেখো অ্যাডমিশন নোটিশ, 1 সেকেন্ড এখানে থাকবে অ্যাডমিশন, টাইটেল থাকলো নিচে, অ্যাডমিশন টু ক্লাস 9 ফর দ্য একাডেমিক ইয়ার 2025-26, এরকম থাকতে পারে। ওকে, ওকে, বোঝা গেছে তো? তো মোটামুটি টাইটেল থাকবে এবং ডেট থাকবে, এরকম অ্যাডমিশন নোটিস গেল। এমার্জেন্সি নোটিস, কোনো বিশেষ, ধরো হচ্ছে যে এই যে প্রচণ্ড শীতের জন্য এখন স্কুলগুলোতে মানে অনলাইন ক্লাস হচ্ছে, অনেক এরকম হচ্ছে। এক্সামিনেশন নোটিস, এরকম তোদের পরীক্ষায় আসে, যখন এই যে পরীক্ষা ছুটি, যেমন থার্ড সেমিস্টারের এক্সামের নোটিস এসছে। হলিডে নোটিস আমাদের স্কুলে হতো, এখন এগুলো কলেজে হয় না, কলেজে মানে হয় সার্কুলেট হয়ে যায়, কিন্তু স্কুলে কিন্তু প্রত্যেকটা রুমে রুমে যেত, এগুলো হয় নোটিশগুলো। তো এখানে এই যে পার্থক্য দেওয়া রয়েছে, মনে হয় না তোমাদের দেবে বলে, এগুলো সব কিন্তু পুরো রাইটিং স্কিল বেসে হবে। আর আমি 1 সেকেন্ড বলছি, এগুলো নিজেকেই লিখতে হবে, আমি কয়েকটা স্যাম্পল দেখিয়ে দিয়েছি। বেশ, দ্বিতীয় ইউনিট গেল। তৃতীয় ইউনিটটি গুরুত্বপূর্ণ,
যদি 5 মার্কের প্রশ্নগুলো দেখো, যদি মুখস্থ করা কিছু প্রশ্ন হয়ে থাকে, এখানে কিন্তু মুখস্থ করার কিছু জায়গা আছে। যেমন হচ্ছে হোয়াট ইজ সামারি রাইটিং থাকতে পারে, হোয়াট ইজ প্যারাফ্রেজ রাইটিং থাকতে পারে, হোয়াট আর দ্য ফিচার্স অফ সামারি রাইটিং, হোয়াট আর দ্য স্টেপস অফ সামারি রাইটিং। এগুলো কিন্তু এই যে দেখো, সামারাইজিংয়ের টেকনিক কী কী, প্যারাফ্রেজিং, অ্যাবস্ট্রাক্টিং, কনডেন্সেসিং, এগুলো লেস ইম্পর্টেন্ট। এই যে কি স্টেপস অফ প্যারাফ্রেজিংয়ের স্টেপগুলি কী কী, আমি বলবো এগুলো লেস ইম্পর্টেন্ট। তবে লেস ইম্পর্টেন্ট এই সেন্সে বলছি, তোমাদের কিন্তু এই পার্টিকুলার পেপারটা নিয়ে অধিক যাতে মাথা মানে কি বলবো না ঘুরে, বেশি না পড়তে হয়, সেইটাই আমি বলছি কি করে পড়বে। তোমরা এই সামারাইজিং প্যারাফ্রেজিংয়ের পার্থক্যটা যদি ভালো করে করো, একটু যদি বুদ্ধিমান চালাকি করে করো, তাহলে যদি সামারি নিয়ে এলে এই পার্টিকুলার অংশটা লিখে দিলেই হবে। আর প্যারাফ্রেজিং এলে প্যারাফ্রেজিংয়ের অংশটা যদি গুছিয়ে লিখে দাও তাহলেই হবে। তাই সামারাইজিং এবং প্যারাফ্রেজিং এটা কাকে বলে, পার্থক্য একটা করলেই আশা করি হয়ে যাবে। এবার আসবো প্রেসি রাইটিং কাকে বলে হয়তো আসবে না, বাট প্রেসি রাইটিং কি বিষয়টা নিয়ে হয়তো এরকম পরীক্ষায় থাকতে পারে এবং একটা প্যাসেজ দিতে পারে এবং সেখান থেকে প্রেসি রাইটিং করতে হবে। প্রেসি রাইটিং একদম তোমরা করে এসেছো ক্লাস 12-এ, একটা অরিজিনাল প্যাসেজ থাকবে। এই যে এক্সাম্পল দিয়েছি এখানে দেখো 51 নম্বর পৃষ্ঠায় একটা অরিজিনাল প্যাসেজ রয়েছে, ওটা একটু বড় হবে এবং সেখান থেকে প্রেসিটা ছোট হবে। ওকে, এখানে দেখো রয়েছে দ্বিতীয় এক্সাম্পল। এরপরে রয়েছে অ্যাবস্ট্রাক্ট রাইটিং কাকে বলে। যেহেতু 2 মার্কের প্রশ্ন বা 1 মার্কের প্রশ্নটা গ্রামার থেকে হচ্ছে, তাই এই প্রশ্নটা কিন্তু একটু মানে আনইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। যদি তোমাদের 1 মার্কের মধ্যে এইরকম প্রশ্ন দেয় তাহলে কিন্তু ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। তাই তোমরা তো বুঝতেই পারছো, গত বছর মনে হয় প্রায় অনেক প্রশ্ন রিপিটও এসেছিল, তাই বলা যাচ্ছে না যে হয়তো 1 নম্বরের মধ্যে তারা এই প্রশ্নগুলোও দিতে পারে বা নাও দিতে পারে। না দিলে খুবই ভালো, আর দিলে কিন্তু একটু দেখে নিতে হবে। এখানে আর বলবো না গুরুত্ব বেশি করে। অ্যাবস্ট্রাক্ট রাইটিং তোমাদের ক্ষেত্রে অতটা ইম্পর্টেন্ট নয়, কারণ একটু এটা যেহেতু গবেষণা ধর্মী, তো যারা গবেষণা করছে বা যারা মাস্টার্স করে তাদেরকে রিসার্চ পেপারের ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট লিখতে হয়, তো তোমাদের ক্ষেত্রে হয়তো এটা নাও দিতে পারে আশা করছি। এইবারে হোয়াট ইজ নোট টেকিং, হোয়াট ইজ নোট মেকিং, এই প্রশ্নটা কিন্তু প্রত্যেক বছর আসে, ঘুরিয়ে ফিরিয়ে হলেও আসে। নোট টেকিং কাকে বলে, নোট মেকিং কাকে বলে, নোট টেকিংয়ের টাইপ কী কী, নোট টেকিংয়ের পদ্ধতি কী কী, নোট টেকিংয়ের ইম্পর্টেন্স কী কী, নোট মেকিং একই রকমভাবে, এইসব পয়েন্টগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে যে কী কী মেথডে নোট টেকিং করা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে কী কী করে নোট মেকিং করা হয়, এগুলো সব কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, এখানে কিছু শর্ট টাইপ অফ রয়েছে যেগুলো, এই যে ই ফুল স্টপ জি মানে কি, ফর এক্সাম্পল আই ফুল স্টপ ই মানে কি, দ্যাট ইজ, এগুলো হয়তো 1 মার্কের দিতে পারে। বললাম না তোমাদের যে যেহেতু এখানে 1 মার্কের গ্রামার আসছে, তাই এগুলো দিচ্ছে না হয়তো, কিন্তু যদি কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয় তাহলে কিন্তু এগুলো থাকতে পারে। এই যে এই সিম্বলগুলো কি সিম্বলাইজ করে, এগুলো এই যে নোট মেকিং নোট টেকিংয়ের পার্থক্য, আসলে এটা তো নোট মেকিং এবং সামারাইজিংয়ের পার্থক্য, এটা নাও দিতে পারে, দেখে রাখতে পারো, লেস ইম্পর্টেন্ট এটা কিন্তু বলছি। নোট মেকিং এবং নোট টেকিংয়ের পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ। এবারে দেখো ইমেল রাইটিং, ইমেল রাইটিং কাকে বলে, আশা করি হয়তো নাও দিতে পারে। এই প্রশ্নগুলো থাকে না, পাতি প্রশ্ন এগুলো কাকে বলে থাকবে না। হয়তো কোনো একটা পার্টিকুলার বিষয়ে ইমেল লিখতে হবে, কেমন করে ইমেল লেখা হবে, তার বডি কী হবে, এইরকম প্রশ্ন থাকতে পারে। ওকে, যেমন এই যে একটা ইমেল করতে গেলে প্রথমে দেখবে ইমেল অ্যাড্রেস থাকে, তারপরে সাবজেক্ট থাকে, তারপরে লিখতে হয় বডি, তারপরে সেন্ড করতে হয়। সেখানে আমরা কিছু অ্যাটাচমেন্ট অ্যাড করতে পারি। হ্যাঁ, এরকম করে এরকম ইমেল বিভিন্ন রকম হয়ে থাকে। আমি একটা করি যে প্রফেশনাল ইমেল রাইটিং কেমন হয়, অ্যাকাডেমিক ইমেল কেমন রাইটিং হয়, সব কিন্তু রয়েছে। হোয়াট ইজ মেমো রাইটিং, ইম্পর্টেন্ট এটা। মেমো রাইটিং কাকে বলে এবং মেমো রাইটিংয়ের মেমো রাইটিংয়ের বডি দেখে নাও কি থাকে। মেমো রাইটিংয়ের ক্ষেত্রে একটা হেডিং থাকে, বডি থাকে, সাইন অফ থাকে। এক্সাম্পল দেওয়া রয়েছে, আশা করি বুঝতে হবে। এই যে গিভেন এক্সাম্পল অফ মেমো ফরম্যাট, এই যে
সব থাকবে এখানে। এক্সাম্পল দেওয়া রয়েছে। অফিস মেমো কেমন হয়, মেমো এবং সার্কুলারের মধ্যে পার্থক্য দেখতে পারো, আমার মনে হয় না অত ইম্পর্টেন্ট হবে বলে। ক্রিয়েটিভ রাইটিং, এটা সার্কুলার রাইটিং কাকে বলে একটু দেখে নিতে পারো। নোটিশ এবং সার্কুলারের মধ্যে পার্থক্য দেখতে পারো, আমি বলবো না যে কমপ্লিটলি করতে পারো, দরকার নেই, লেস ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে। এসে রাইটিং কাকে বলে, 1 সেকেন্ড, এগুলো কিন্তু 2 মার্কের প্রশ্ন আসবে না। যদি আসে এসে রাইটিং কাকে বলে এবং এসে রাইটিংয়ের টাইপগুলি কী কী, তাহলে 10-এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট হয়ে যায়। হোয়াট ইজ এসে রাইটিং, হোয়াট আর দ্য মেজর টাইপস অফ এসে রাইটিং, এটা কিন্তু 10-এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট হয়ে যায়। কারণ এখানে দেখো এই প্রত্যেকটি টাইপ অফ এসে কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ। এক্সপোজিটরি এসে, ডেসক্রিপটিভ এসে, এক্সপোজিটরি এসে, এগুলো সবই হচ্ছে 10-এর ক্ষেত্রে এসে রাইটিং কাকে বলে আর হোয়াট আর দ্য টাইপস অফ এসে রাইটিং, এগুলো হতে পারে। নিউজ পেপার রাইটিং কি, লেস ইম্পর্টেন্ট। ব্লগস, যেহেতু তোমরা রিসেন্ট টাইমে রয়েছো, মডার্ন টাইমে ব্লগস কাকে বলে হতে পারে, দিতে পারে। এখানে নিউজ পেপার, ব্লগ, ম্যাগাজিন, এদের মধ্যে পার্থক্য দেখানো হয়েছে, এটা দেখে নিতে পারো। স্ক্রিপ্ট রাইটিং, নাটকে সিনেমার ক্ষেত্রে স্ক্রিপ্ট রাইটিং লেখা হয়, তো এই স্ক্রিপ্ট রাইটিং কাকে বলে দেখতে পারো। এগুলো তারপরে নেক্সট বলছি, এগুলো তো বাদ দিতে পারো। এগুলো ডায়লগ কাকে বলে আমার মনে হয় আসবে না। হ্যাঁ, স্টোরি টেলিং, হোয়াট ইজ স্টোরি টেলিং, গল্প বলা কি, 2 মার্কের হতেই পারে। ক্রিয়েটিভ রাইটিং কাকে বলে, কিন্তু 2 মার্কের প্রশ্ন তোমাদের নেই। এগুলো যদি 2 জুড়ে দিয়ে 5 মার্কের ক্ষেত্রে আড়াই দিয়ে দিল হোয়াট ইজ স্টোরি টেলিং, নেক্সট জুড়ে দিল হোয়াট ইজ ক্রিয়েটিভ রাইটিং, এরকম করে যদি 5 মার্ক আসে তাহলে কিন্তু হতে পারে ইম্পর্টেন্ট। ওকে, ই করেসপন্ডেন্স কাকে বলে দেখে নেবে একটু। ই করেসপন্ডেন্সটা কাকে বলে, এটা একটু ইম্পর্টেন্ট আছে। ই করেসপন্ডেন্স কাকে বলে এবং ই করেসপন্ডেন্সের ফিচারগুলি কী কী, জাস্ট এই দুটো জানবে, এটা একটু ইম্পর্টেন্ট আছে, মাথায় রাখবে। এবার আসছি মিনিটস অফ মিটিং, এটাও এক প্রকার টাইপ অফ রাইটিং স্কিল। মানে একটা মিটিং যে হয় না, সেই মিটিংয়ের সম্পূর্ণ নথিটাকে বলা হয় মিনিটস অফ মিটিং। তো একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, দেখলে বুঝতে পারবে। ধরো এই যে অ্যানুয়াল এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্পেন প্ল্যানিং মিটিং, তো এরকম ক্ষেত্রে মিনিটস অফ মিটিং কীভাবে লেখা হবে, টাইটেল থাকবে, ডেট অ্যান্ড টাইম থাকবে, লোকেশান থাকবে, চেয়ারপারসন কে ছিল, আর উপস্থিত যারা মেম্বার তারা কে কে ছিল, অ্যাজেন্ডা কি থাকবে, সেখানে ওয়েলকাম করা হবে, এগুলো সব ইন ডিটেলে মিটিংয়ে যা ঘটেছিল সব বলতো। নেক্সট মিটিং কবে হবে, হ্যাঁ, তারপরে মিটিং কত সময়ে শেষ হয়েছিল, তারপরে সিগনেচার কার্ড দিয়ে শেষ হলো, এগুলো সব বলতে হবে মিনিটস অফ মিটিংয়ে। মানে একটা মিটিং যেভাবে হয় তার এখানে কিন্তু সম্পূর্ণ তথ্য দেখানো হয়েছে মিনিটস অফ মিটিংয়ে। ওকে, 1 সেকেন্ড, নোট টেকিং এবং নোট মেকিংটা বড় ইউনিট বলে এটা এখানে আরও বিস্তৃতভাবে দেওয়া রয়েছে। ওকে, তোমরা এই পয়েন্টটাকে ভালো করে দেখবে। নোট টেকিং, নোট মেকিংয়ের পার্থক্য 85 নম্বর পৃষ্ঠায় রয়েছে, ভালো করে দেখবে, পরীক্ষায় আসার চান্স রয়েছে কিন্তু নোট টেকিং, নোট মেকিং। তো এই অবধি 3টে ইউনিট ক্লিয়ার। লাস্ট বাকি ইউনিটটা রয়েছে রিমেডিয়াল গ্রামার বা গ্রামার থেকে। তো যেই অংশটা কিন্তু প্র্যাকটিসের প্রয়োজন, তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে রয়েছে প্রিপোজিশন, খুবই সুন্দর সহজ করে বাংলায় দেওয়া রয়েছে, আশা করি বুঝতে অসুবিধা হবে না। প্রিপোজিশন কাকে বলে, উদাহরণ, প্রিপোজিশনের টাইপ দেওয়া রয়েছে, উদাহরণ দেওয়া রয়েছে, এরকম সব। এই যে অ্যাটের ব্যবহার কোথায় করা হয়, এই যেমন বলেছে নাম উল্লেখিত ছোট স্থানের আগে অ্যাড বসে, যেমন অ্যাড, এই যে যেরকম রয়েছে। এবার অ্যাড সময়ের ক্ষেত্রে বসে, অ্যাট 10 o'clock। অ্যাড আবার কোনো নির্দিষ্ট অবস্থার ক্ষেত্রে ব্যবহৃত হয়, দ্য কান্ট্রি ইজ অ্যাট ওয়ার নাও। এগুলো যত প্র্যাকটিস করবে তত কিন্তু ক্ল্যারিটি আসবে। টু কোথায় বসে, তার প্রত্যেকটার সব দেখো উদাহরণ দেওয়া রয়েছে। এবারে কিছু শব্দের পরে টু বসে, যেমন হচ্ছে ইনক্লাইনের পরে টু বসে, হার্মফুলের পরে টু বসে, বেনিফিসিয়ারির পরে টু বসে, এরকমও কিছু শব্দ দেওয়া রয়েছে, যাই তোমাদের সুবিধা হয় মুখস্থ করতে যদি পারো মুখস্থও করতে পারো, যে এই সমস্ত শব্দের পরে টু বসে। একরকম অ্যাটও বসে, অ্যারাইভ অ্যাট, অ্যাস্টনিশড অ্যাট, অ্যানোয়েড অ্যাট,
এই সমস্ত শব্দগুলোর পরে অ্যাট বসে। তারপরে ইনের ব্যবহার কোথায় হয় দেখ, সবগুলো বুঝিয়ে বলা হয়েছে উদাহরণ সমেত, এবং সাথে নিচে এরকম কিছু শব্দ থাকে যার পরে বসে। এক্সপার্ট ইন, এক্সেল ইন, ইন্ডালজ ইন। ফর একই রকমভাবে দেওয়া রয়েছে, ফ্রম রয়েছে, অফ, অন, অনের ব্যবহার, বাইয়ের ব্যবহার, উইথের ব্যবহার, অফের ব্যবহার, ইনটু, অ্যাবাভ, অ্যাবাউট, আফটার, বিফোর, অ্যামাং, ইন ডিটেলে। এগুলো যদি ভালো করে একবার পড়ো, শুধু এই পরীক্ষাটা নয়, ভবিষ্যতে তুমি যে কম্পিটিটিভ পরীক্ষা বা তোমার ব্যক্তিগত জীবনের যে কেরিয়ারের দিক থেকে যে পরীক্ষা যাই দাও না কেন, খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে। এরপরে তোমাদের কিছু মানে টাস্ক রয়েছে, করতে হবে। এই যে এরকম মোট এখানে 30টি প্রশ্ন দেওয়া রয়েছে উইথ অ্যান্সার কি, অ্যান্সার কিও দেওয়া রয়েছে। নিজেরা প্র্যাকটিস করো, অবশ্যই পারবে। আর্টিকেল থেকেও 1 সেকেন্ড, সব নিয়ম দেওয়া রয়েছে। এ অথবা অ্যানের ব্যবহার, কোথায় এ অথবা অ্যান বসে, সব রুল নাম্বার 1, 2, 3 করে। এই যে যদি এই রুলগুলো 19 যে নিয়ম রয়েছে, 19টা নিয়ম একটু বুঝে পড়ো। অনেকেই জানো এগুলো, এগুলো সবই জানো, জাস্ট একটা রিক্যাপচার করা। ওকে, অ্যানের ব্যবহার, তারপরে দায়ের ব্যবহার রয়েছে, সব রুল দিয়ে শেখানো রয়েছে, এবং অবশেষে এক্সারসাইজ দেওয়া রয়েছে। প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে অবশ্যই পাবে। উত্তর অ্যান্সার কি দেওয়া রয়েছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এখান থেকেও এরকম দেখো সব নিয়ম দেওয়া রয়েছে, বাংলাই দেওয়া রয়েছে। আশা করি এতে কোনো সমস্যা হবে না। ওকে, টেন্স, টেন্স থেকেও 1 সেকেন্ড, প্রত্যেকটা টেন্সকে, এই যে ধরো পাস্ট টেন্সে তার প্রত্যেকটা টেন্স, প্রেজেন্ট টেন্স দেখো, প্রেজেন্ট টেন্সে সব 4টি টেন্সকে ভাগ করে দেখো, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সব এখানে কাকে বলে, বাংলায় চিনব কী করে, স্ট্রাকচার কেমন হয়, উদাহরণ কেমন, সব দেওয়া রয়েছে। দেখো ইন ডিটেলে করে রাখা হয়েছে, একটু বললেই হবে। নাম্বার থেকেও দেওয়া রয়েছে, সিঙ্গুলার, প্লুরাল, এবং তারপরে ব্যতিক্রমও যেমন নিয়ম থাকে, অনেক সময় কি হয় এস জায়গায় ইএস যোগ হয়, এই ব্যতিক্রম নিয়ম টিয়ম সব কিন্তু অলরেডি দেওয়া রয়েছে। তো ইন ডিটেলে এগুলো কিন্তু গ্রামার প্র্যাকটিস হবে তোমাদের। ভয়েস চেঞ্জ থেকেও রয়েছে এখানে, পুরো ইন ডিটেল নিয়ম রয়েছে। এগুলো প্রত্যাশা রাখো না যে আমি তোমাদেরকে ধরে ধরে শেখাবো, এখন আমার ক্ষেত্রে সম্ভব নয়। আমি কিন্তু একটা মডিউল তোমাদেরকে দিয়েছি এই বইটার আকারে। এই বইটাতে তোমরা যদি একটু সময় দিয়ে পড়ো, অলরেডি জানো এগুলো, আমি মনে করি ক্লাস 10, 12 অবধি এগুলো অলরেডি প্র্যাকটিস করে এসেছো, জাস্ট একটু রিক্যাপচার করতে হবে, আর কিছুই নয়। প্রত্যেকটার নিয়ম খুঁটিয়ে পড়লেই হবে, কিন্তু ব্যতিক্রম নিয়ম সহ ভয়েস চেঞ্জ রয়েছে। এবারে যদি এর থেকেও যদি কেউ কুঁড়ো হয়ে থাকো, মানে এটাও যদি না করতে পারো, এটাও যদি এই পার্টিকুলার গ্রামারগুলো পড়ে নাও করতে পারো, তাদের জন্য ওই যারা অত্যন্ত কুঁড়ে পরিশ্রম করতে চায় না, তাদের জন্য 100 মোস্ট ইম্পর্টেন্ট কমন এরর দিয়েছি। এই 100টি যদি কেউ ঠিকঠাক করো, কমন এররের নিয়ম রয়েছে যে 2টি বা তার বেশি সিঙ্গুলার সাবজেক্ট যদি অ্যান্ড দিয়ে যুক্ত হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। ধর হরি অ্যান্ড রাম ইজ হিয়ার, তো এই বাক্যটা কোথায় ভুল আছে? এই যে হরি এবং রাম দুজন, এখানে ইজ হবে না। উত্তরটা এই যে হরি অ্যান্ড রাম আর হিয়ার, সঠিক উত্তর এখানে। নেক্সট প্রশ্ন দেখো, দ্য সেক্রেটারি অ্যান্ড প্রিন্সিপাল আর কামিং। এবার যখন দা একটা শব্দ থাকবে প্রথম শব্দে, তারপরে তারপরটাও তাকেই বোঝানো হচ্ছে, এখানে দুজন আলাদা ব্যক্তি নয়। এই দেখো, যদি 2টি সিঙ্গুলার নাউন একই ব্যক্তি বা একই জিনিসকে বোঝায় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। দ্য সেক্রেটারি অ্যান্ড দ্য প্রিন্সিপাল, অ্যান্ড দা যদি থাকতো এখানে আলাদা লোক হতো। দ্য সেক্রেটারি অ্যান্ড প্রিন্সিপাল একই লোক, তাই এখানে ইজ হবে না, আর হবে না, ইজ হবে। এইরকম তোমাদের মোট 100টা নিয়ম রয়েছে। একটু যদি এই 100টা নিয়ম ভালো করে করো, শুধু এই পরীক্ষা নয়, আমি মনে করি পৃথিবীর যত এরকম টাইপের পরীক্ষা হয় সেই পরীক্ষাগুলোতেও কিন্তু তোমাদের হেল্প করবে। আশা করি এগুলো সঠিকভাবে যদি একটু প্র্যাকটিস করো, আমার মনে হয় না যে 15টি গ্রামারের মধ্যে 10টি কেন 12টি, 13টি, 14টিও তোমরা ঠিক করতে পারবে যদি একটু সময় দিয়ে ঠিকঠাক করে প্র্যাকটিস করো। ওকে, এই রয়েছে শেষের দিকে যেটা তোমাদের প্রয়োজন। এটা হচ্ছে 2024 সালের প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। এখানে দেখো মোট 15টি প্রশ্ন ছিল
এবং 15টি প্রশ্নই গ্রামার থেকে ছিল। ভুল গ্রামার সব দেওয়া রয়েছে, বলেছে ডিটেক্ট অ্যান্ড কারেক্ট দ্য এরর্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। যে কোনো 10টা করতে হবে, করবে তোমরা। এবারে 5 মার্কের প্রশ্ন ছিল, কতই 6টি ছিল, 4টি করতে হবে। আমি একবার করে পড়ে দিই কি কি প্রশ্ন আগেবার এসেছিল। এই দেখো, ইমেল লিখতে এসেছিল, রাইট অ্যান ইমেল টু দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ। ইংলিশের এইচওডির কাছে তোমাকে লিখতে বলছে ইমেল, রিকোয়েস্টিং হিম অর হার টু অ্যাকসেপ্ট ইউর প্রজেক্ট। তাহলে ইমেল একটা লিখছো, সেই ইমেল লেখাটাই লিখতে হবে। তো এখানে বলো তুমি কি মুখস্থ করবে, এগুলো মুখস্থ করে হয় না। একটা প্যাসেজ দিয়েছে এখানে, দেখতে পাচ্ছ, এই যে বলছে সামারি লিখতে হবে। তো এই যে সামারাইজিং, প্যারাফ্রেজিং, তোদের একটু আগে বললাম না যে কাকে বলে, টাইপস কি কি, স্টেপ কি কি, পড়ে লাভ নেই, কারণ ওগুলো তো ওরকমই দেবে, পুরো ডাইরেক্ট প্যাসেজ দেবে, সেখান থেকেই করতে হবে। তাই বড় যে তোমাদের পার্থক্যটা করতে বলেছিলাম, আমার বলার কারণটা আশা করি এবারে বুঝতে পারবে। এবারে তারপর প্রশ্নটা দেখো, সাপোজ ইউ আর এ সেক্রেটারি অফ এ ক্লাব, রাইট এ নোটিশ। নোটিশ লিখতে দিয়েছে, ইমেল লেখা হলো, নোটিশ লিখতে দিয়েছে। কি করছে, রিকোয়েস্টিং মেম্বারদেরকে চিঠি লিখতে, নোটিশ করতে বলছে। ইম্পর্টেন্ট মিটিং হবে, কোথায় হবে, কি বিষয় নিয়ে, ব্লাড ডোনেশন ক্যাম্প নিয়ে, কোথায় কি হবে হবে সব, কাদের সাথে হবে সব বলে দিয়েছে। লেখো তোমরা, এই প্রশ্ন থেকে অনেকটা উত্তর হয়ে যাবে, এই প্রশ্নটা থেকে সবকিছু কারেক্ট করে উত্তর হয়ে যাবে। এবার বলছে রাইট এ ব্রিফ লেফট সাইড রিপোর্ট। রিপোর্ট লিখতে বলেছে মাত্র 6 থেকে 7টা সেন্টেন্সে। কি, মোটর বাইক অ্যাক্সিডেন্ট নিয়ে। তো আগেবারে অ্যাক্সিডেন্ট নিয়ে চলে এসছে, তো এবারে হয়তো অ্যাক্সিডেন্ট নিয়ে রিপোর্ট নাও আসতে পারে, কোনো সেলিব্রেশন ডে নিয়ে আসতে পারে। তারপরে আসছে ডিফারেন্স বিটুইন নোট মেকিং নোট টেকিং, অলরেডি চলে এসছে পার্থক্য, নোট মেকিং নোট টেকিং কাকে বলে। তো যদি পার্থক্য চলে এসছে, তাহলে তোমরা কাকে বলে পড়ো, টাইপসগুলো কি কি পড়ো, ইম্পর্টেন্স বা নোট মেকিং এর প্রসেস কি কি, নোট টেকিং এর প্রসেস কি কি, এগুলোকে গুরুত্ব দেবে এবারে, কারণ নোট টেকিং এর পার্থক্য চলে এসছে। আবার তো দেখেছো রিপিটও হয়, তাই এই প্রশ্নটাও চলেও আসতেও পারে, তাই রিপিটের জন্যও কিন্তু করতেও পারো। এবারে মিনিটস অফ মিটিং, একটা মিটিংয়ের মিনিটস অফ মিটিং করতে বলেছে। কি, এ স্কুল ম্যানেজমেন্ট কমিটি হেল্ড ইন অফিস অফ হেডমাস্টার টু ডিসকাস দ্য ফলোয়িং এজেন্ডা। কি কি এজেন্ডা, এক হচ্ছে নতুন সাবজেক্ট হিসেবে কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন তারা ঢোকাবে। আর দ্বিতীয় হচ্ছে যে কিছু বেঞ্চ কেনা হবে, এগুলো নিয়ে মিটিং হচ্ছে, তার মিটিং ও মিনিটস। এই যে কবে হচ্ছে, কি হচ্ছে, মিটিংয়ের টাইটেল কি কি, মিটিংয়ে কে কে উপস্থিত ছিল, প্রেসিডেন্ট কে কে ছিল, মিটিং কখন শেষ হলো, পরবর্তী মিটিং কবে হবে, এই সব অলরেডি স্যাম্পল দেখিয়ে এসেছি। তার মধ্যে এসছে কিনা বলো, গত বছর পরীক্ষার প্রশ্ন এসছে তো, 10 মার্কের এবার যাবো, 5 মার্কের গেল। তাহলে এবার দেখো, মিনিটস অফ মিটিং চলে এসছে, রিপোর্ট রাইটিং চলে এসছে, নোটিস রাইটিং চলে এসছে, ইমেল রাইটিং চলে এসছে। তার মানে এবারে তোমাদের লেটার রাইটিং, অর্থাৎ অ্যাপ্লিকেশন লেটার, লিভ লেটার, এগুলো একটা ইম্পর্টেন্ট, খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর রিপোর্ট রাইটিং থাকবে, বারবার কিন্তু ঘুরিয়ে ফিরে আসবে, নোটিস রাইটিংও থাকবে, মাথায় রাখো এবারে তোমাদের ব্যাপার। এবার নেক্সট বলেছে 10 মার্কের প্রশ্ন চলে আসছে, ডিসকাস দ্য প্রসেস অফ রাইটিং স্টার্টিং ফ্রম সিলেক্টিং টপিক। আমি প্রথমে দেখো এই প্রশ্নটাই বলছিলাম যে গুড রাইটিং এর স্টেপ কি কি হয়, অলরেডি চলে এসছে, ঘুরিয়ে ফিরে সেই সব প্রশ্ন আসতে পারে। এবারে বলছে এখানে, সাপোজ ইউ আর এ সেলস ম্যানেজার অফ এ কোম্পানি দ্যাট ম্যানুফ্যাকচারস অ্যান্ড সেলস রেফ্রিজারেটর। তোমরা রেফ্রিজারেটর বিক্রি করো, এয়ার কন্ডিশনার বিক্রি করো, ওয়াশিং মেশিন বিক্রি করো, নাও রাইট এ লেটার। ব্যাস, লেটার রাইটিংও চলে এসছে। তাহলে রাইটিং স্কিল যত রকমের আছে সবই এসেছে। তো বেশি বলছে যে মনে করো প্রিন্সিপাল অফ দ্য কলেজ সেখানে 10টা এয়ার কন্ডিশন নেবে, তারা একটা এরকম টেন্ডার দিয়েছে এবং তুমি সেটা নিতে চাইছো, তাই প্রিন্সিপালকে লেটার লিখো। দেখো চিঠি লেখাটা 10 মার্কের দিয়েছে। তো একটা রাইটিং স্কিল লিখতে আসতে পারে, বা একটা এরকম মুখস্থ করা টপিক যেগুলো আমি বোঝালাম তার মধ্যে থাকতে পারে। এই হচ্ছে গত বছরের প্রশ্ন। আমি তোমাদের সুবিধার্থে দুটো সাজেশনও দিয়েছি, কেউ আমাকে সাজেশনও চাইছিলে, এখানে সাজেশন দুটো সেট দিয়ে দিয়েছি। দেখো গ্রামারের জন্য রয়েছে 10, এই যে প্রথম ইউনিট থেকে সেকেন্ড ইউনিট থেকে কিছু একটা টপিক দিয়ে আমি করে দিয়েছি, 10 মার্কেরও করে দিয়েছি, সেট 2 একটা সাজেশন দিয়েছি, ঠিক আছে? ওকে, আশা করি কীভাবে পড়তে হবে টেনশন ফ্রি হয়ে বোঝা গেছে। বোঝা গেছে কি? বলো। Yes, sir.